এরপরে 4 এবং 5 নম্বর কোয়েশ্চেন, যেটি হবে আনসিন প্যাসেজ, অর্থাৎ তোমাদের টেক্সট বুক থেকে এই প্রশ্নটি করা হবে না। যেমন এখানে রয়েছে ইউরি গ্যাগারিন ওয়াজ এ রাশিয়ান পাইলট অ্যান্ড অ্যাস্ট্রোনট। ইউরি গ্যাগারিন হচ্ছে একজন রাশিয়ান পাইলট এবং নভোচারী। হি ওয়াজ দ্য ফার্স্ট হিউম্যান টু জার্নি ইনটু আউটার স্পেস। তিনি ছিলেন প্রথম মানুষ যিনি আউটার স্পেস অর্থাৎ মহাশূন্যে ভ্রমণ করেছেন। হি অন হিজ স্পেস ক্রাফট ভস্টক কমপ্লিটেড অ্যান্ড অরবিট অফ দ্য আর্থ অন 12 এপ্রিল 1961। তিনি আসলে তার নভোযান ভস্টকে আরোহণ করেছিলেন 1961 সালে 12 এপ্রিল। ইউরি গ্যাগারিন ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ ক্লুশিনো, রাশিয়া অন মার্চ 1934। তিনি রাশিয়ার ক্লুশিনোতে অর্থাৎ ক্লুশিনো গ্রামে 1934 সালে 9 মার্চ জন্মগ্রহণ করেছিলেন। হিজ প্যারেন্টস ওয়ার্কড অন আ ফার্ম। তার বাবা মা একটা খামারে কাজ করেছিলেন। হি ওয়াজ দ্য থার্ড অফ 4 চিলড্রেন। তিনি ছিলেন 4 ছেলে মেয়ের মধ্যে তৃতীয়। In 1964, Gagarin completed his secondary education at Clushino. এবং 1964 সালে গ্যাগারিন ক্লুশিনোতে তার সেকেন্ডারি শিক্ষা সম্পন্ন করেন। At the age of 16 in 1950, he entered a foundry steel factory near Moscow. 16 বছর বয়সে 1950 সালে তিনি মস্কোর একটা স্টিল ফ্যাক্টরিতে প্রবেশ করেন, অর্থাৎ সেখানে তিনি কাজ করেন, সেটা হচ্ছে 1950 সাল। হি ডিড হিজ গ্র্যাজুয়েশন ফ্রম আ ভোকেশনাল স্কুল ইন 1951, অর্থাৎ 1951 সালে তিনি একটা ভোকেশনাল স্কুল থেকে তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। দেন হি টুক আ ট্রেনিং অ্যাট সোভিয়েত এয়ার ক্যাডেট অ্যাট আ লোকাল ক্লাব হোয়ার হি লার্ন টু ফ্লাই অ্যাট ফার্স্ট। তারপর তিনি সোভিয়েত এয়ার ক্যাডেট হিসাবে একটা ট্রেনিং করেন, যেখানে তিনি প্রথমবারের মতো শেখেন যে কীভাবে উড্ডয়ন করতে হয়। হি অ্যাগেন গ্র্যাজুয়েটেড ফ্রম আ টেকনিক্যাল স্কুল ইন 1955। 1955 সালে তিনি টেকনিক্যাল স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেন। হি ওয়াজ এডুকেটেড ইন দ্য সোভিয়েত আর্মি, এবং তিনি সোভিয়েত সেনাবাহিনীতে লেখাপড়া করেছিলেন। হি বিকেম আ লেফটেন্যান্ট ইন দ্য সোভিয়েত এয়ারফোর্স ইন 1957। 1957 সালে তিনি সোভিয়েত এয়ারফোর্সে লেফটেন্যান্ট হয়েছিলেন। ইউরি ওয়াজ সিলেক্টেড ফর সোভিয়েত স্পেস প্রোগ্রাম। 1960 সালে তিনি সোভিয়েত স্পেস প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছিলেন। অন 12 April 1961, he became the first human to travel into space and move round the earth. 1961 সালে 12 এপ্রিল তিনি প্রথম মানব হিসাবে মহাশূন্যে গমন করেন এবং পৃথিবীর চতুর্পার্শ্বে তিনি পরিদর্শন করেন। He died in 1986 in plane crash. একটা প্লেন ক্রাশে তিনি 1986 সালে মৃত্যুবরণ করেন, অর্থাৎ প্লেন দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে তোমাদের একটা আনসিন প্যাসেজ থাকবে, তোমরা আনসিন প্যাসেজটাকে ভালো করে পড়বে। তারপর তোমাদের এরকম করে অপশন দেওয়া থাকবে, আমি অপশনগুলো একটু পড়ে শোনাচ্ছি। যেমন এখানে প্রথম ঘরে লেখা থাকবে নেম অফ দ্য ইভেন্টস, এখানে ইভেন্টসগুলো দেওয়া থাকবে। ইয়ার টাইম, অর্থাৎ এখানে সময়টা তোমাদের লিখতে হবে। এখানে প্লেস, কোন জায়গায় এটা ঘটেছে সেটা লিখতে হবে। অর্জন কী কী সেটা এই ঘরে লিখতে হবে। যেমন এখানে দেওয়া আছে ক্লুশিনো ভিলেজ, রাশিয়া। এখানে দেওয়া আছে বর্ন, জন্মগ্রহণ করেছে। তাহলে এটা কার সম্পর্কে বলা হচ্ছে? ইউরি গ্যাগারিন সম্পর্কে বলা হচ্ছে। আর এই ঘরে কিন্তু দেওয়া আছে ইয়ার টাইম, সময়, অর্থাৎ এখানে সময়টা লিখতে হবে যে ইউরি গ্যাগারিন আসলে ক্লুশিনো গ্রামে রাশিয়ায় কত সালে জন্মগ্রহণ করেন। যদি আমরা প্যাসেজটির দিকে যাই তাহলে এখানে স্পষ্ট লেখা রয়েছে তিনি জন্মগ্রহণ করেন আসলে কত সালে? মার্চ 9, 1934। শুধু এটুক লিখতে হবে। আমরা 1 নম্বর অর্থাৎ 1 লিখে লিখব হচ্ছে মার্চ 9, 1934। এরপরে দেখো 2 নম্বর কোয়েশ্চেনে কি রয়েছে? 1964 অ্যাট ক্লুশিনো, অর্থাৎ 1964 সালে তিনি কি করেছিলেন, এটাকে বলা হচ্ছে ইভেন্ট।
তার আমরা দেখি 1964 সালে তিনি কি করেছিলেন। 1964 সালে আমরা এখানে দেখতে পাচ্ছি, in 1964 গ্যাগারিন কমপ্লিটেড হিজ সেকেন্ডারি এডুকেশন অ্যাট ক্লুশিনো। তার মানে তিনি সেকেন্ডারি শিক্ষা সম্পূর্ণ করেছেন। তার আমরা শুধু এটুক লিখব, কমপ্লিটেড হিজ সেকেন্ডারি এডুকেশন, উত্তর হিসেবে শুধু এটুকুই লিখব 2 নম্বরে। 3 নম্বরে এখানে দেওয়া আছে টুক হিজ ব্যাচেলার ডিগ্রি ফ্রম আ ভোকেশনাল স্কুল, অর্থাৎ ভোকেশনাল স্কুল থেকে তিনি তার ব্যাচেলার ডিগ্রি নিয়েছিলেন, এবং এখানে কত সালে নিয়েছিলেন সেটা কিন্তু আমাদের লিখতে হবে, 3 নম্বরে লিখতে হবে। তো আমরা দেখি যে তিনি আসলে কত সালে ভোকেশনাল ট্রেনিং করেছিলেন। দেখো এখানে উত্তরটা হবে 1951। তো এভাবে আমরা তথ্যগুলো বের করব আমাদের আনসিন প্যাসেজ থেকে। তোমাদের উত্তরগুলো এখানে দিয়ে দেওয়া আছে, আমি 2-3টা বুঝিয়ে দিলাম, তোমরা এভাবে উত্তরগুলো তোমাদেরকে এইভাবে লিখতে হবে। 1 লিখে যেটা উত্তর সেটা লিখবে, 2 লিখে যেটা উত্তর সেটা লিখবে, এইভাবে তোমাদের লিখতে হবে। এরপরে 5 নম্বর কোয়েশ্চেনটা হলো তোমাদের 4 নম্বরের কোয়েশ্চেনটা যে আনসিন প্যাসেজ থেকে উত্তর দিবে সেখান থেকে তোমাদের একটা সামারি লিখতে হবে, এটার মার্কস থাকবে হচ্ছে 10। যেমন এখানে আছে রাইট আ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইওর ওন ওয়ার্ডস। সামারি লেখার সময় মনে রাখতে হবে সাধারণত 3 ভাগের 1 ভাগ লিখতে হয়, অর্থাৎ আমরা যে টেক্সটে সামারি লিখছি সেটা 3 ভাগের 1 ভাগ লিখব। যদি 60টা ওয়ার্ডের টেক্সট হয় তাহলে আমরা কমপক্ষে 20-25টা ওয়ার্ডের সামারি লিখব। তো আমি তোমাদের জন্য এখানে সামারি লিখেছি, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। ইউরি গাগারিন ওয়াজ আ রাশিয়ান পাইলট অ্যান্ড অ্যাস্ট্রোনট born on March 9, 1934 in Clushino, Russia. He was the first human to journey into outer space, completing an orbit of the Earth on April 12, 1961. Aboard the Vostok spacecraft, Gagarin's early life included working in a steel factory and training as a pilot, eventually becoming a lieutenant in the Soviet Air Force. He was selected for the Soviet space program in 1960, leading to his historic flight. Gagarin tragically died in a plane crash in 1986. এটা আমি আমার মতো করে সামারি লিখেছি, তোমরা তোমাদের মতো করে সুন্দর করে সামারি লিখবে। এরপরে 6 নাম্বার কোয়েশ্চেন, এটা 5 মার্কসের জন্য আসবে। তোমাদের এখানে কলাম দেওয়া আছে 3টি, এবং এই কলামে তোমাদের 5টা সেন্টেন্স এখানে দেওয়া আছে, কলাম বিতে দেওয়া আছে, কলাম সিতে দেওয়া আছে। এখানে এলোমেলো করে দেওয়া আছে, কোনটার সাথে মিললে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে। যদি তোমরা এটা করতে পারো তাহলে এখানে তোমরা 5 মার্কস পাবে। মনে রাখবে একটা ভুল হলে 2টা ভুল হবে, 2টা ভুল হলে 4টা ভুল হবে, তার মানে তোমরা 1 মার্কস পেতে পারো। এই জন্য খুব সাবধানতার সাথে তোমাদের ম্যাচিং করে সেন্টেন্স মেকিং করতে হবে। যেমন আমি এখানে তোমাদের জন্য করেছি যে প্রথম যে উত্তরটা সেটা দেখো, এর সাথে 3, আমরা এর সাথে 3 নেব এবং 2 নেব, তাহলে একটা সেন্টেন্স হচ্ছে দেয়ার আর মেনি নাইস প্লেসেস ইন বাংলাদেশ। এভাবে 2 নম্বর সেন্টেন্সটা হচ্ছে বি এর সাথে 5 এবং 4 মিললে একটা সেন্টেন্স হবে, কক্সেস বাজার ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস অ্যামাং দ্যাম। 3 নম্বর হচ্ছে সি এর সাথে 4 এবং 5 যদি মিলিয়ে আমরা করি তাহলে সেন্টেন্স হবে কক্সেস বাজার সি বিচ ইজ ভেরি চার্মিং। 4 হচ্ছে ডি এর সাথে 1 এবং 1 যদি মিলিয়ে আমরা করি তাহলে হবে ইট ইজ এ রিমার্কেবল প্লেস ইন আওয়ার কান্ট্রি ইন রেসপেক্ট অফ দ্য ন্যাচারাল বিউটি, একটা সেন্টেন্স হবে। ই এর সাথে 2 এবং 2 যদি মিলিয়ে করি তাহলে হবে মেনি পিপল কাম টু ভিজিট দিস সি বিচ এভরি ইয়ার। আমি তোমাদের প্রথমটা দেখাচ্ছি, যেমন যদি এখানে প্রথম দেওয়া আছে দেয়ার আর মেনি, তাহলে এর সাথে হবে দেয়ার আর মেনি নাইস প্লেস, অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে কোথায়, ইন বাংলাদেশ। তার মানে হচ্ছে 1 এর সাথে 3 এবং আমরা 3 মিলাচ্ছি, তাহলে একটা সেন্টেন্স হচ্ছে। এইভাবে তোমাদের এলোমেলো করে 3টা কলমেই সেন্টেন্স দেওয়া থাকবে এবং তোমাদেরকে শুধু একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করে নিতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সের মার্কস দেবে 1 এবং টোটাল হচ্ছে 5 মার্কস। এরপরে হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বারে এখানে 8টা সেন্টেন্স এলোমেলো করে দেওয়া থাকবে এবং 8টা সেন্টেন্স তোমাদের সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে একটা গল্প তৈরি করে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে 8টা সেন্টেন্স রয়েছে, যেমন সাডেনলি স্টপড ওয়ান অফ দ্য গেস্ট। এভাবে 8টা সেন্টেন্স এলোমেলো করে দেওয়া আছে। তো এ থেকে এইচ পর্যন্ত দেওয়া আছে। এখন আমাদেরকে সাজাতে হবে, সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে কিন্তু একটা গল্প তৈরি করে নিতে হবে। আমরা উত্তরটা পরীক্ষা খাতায় কীভাবে লিখবো, আমরা এখানে একটা ঘর করব এবং প্রথমে লিখবো 1 2 3 4 5 6 7 8। তারপর 1
ঘরে লিখব যেটা আমাদের প্রথমে নিতে হবে, যে প্রথমে নিলে আমাদের একটা গল্প তৈরি হবে। যেমন এখানে আমি বি নিয়েছি, বিতে আছে দ্য ম্যারেজ সেরিমনি ওয়াজ ওভার অ্যান্ড দ্য গেস্ট ওয়ার অল গোয়িং টু দ্য ফিস্ট। বি এর পরে নিয়েছি, আমি নিয়েছি হচ্ছে এফ, এফের পরে নিচ্ছি ডি, ডি এর পরে জি, জি এর পরে এ, এর পরে সি, সি এর পরে ই, ই এর পরে এইচ। এক কথায় 1 নম্বর বাক্য হবে বি, এখানে যে বি নাম্বার রয়েছে, আর 2 নম্বর বাক্যে লিখব হচ্ছে এফ নাম্বার যেটা রয়েছে সেটা, 3 নম্বর বাক্যে হবে ডি, 4 নম্বরে হবে জি নাম্বার বাক্য লিখব। এভাবে 8টা সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? লিখে একটা গল্প তৈরি করতে হবে। প্রথমে এরকম একটা ঘর করে তোমাদেরকে সাজাতে হবে, তারপরে পুরো গল্পটা তোমাদের খাতায় লিখতে হবে। যেমন এখানে আমি লিখেছি দ্য ম্যারেজ সেরিমনি ওয়াজ ওভার অ্যান্ড দ্য গেস্ট ওয়ার অল গোয়িং টু দ্য ফিস্ট, দ্য ওল্ড সেলর সেট অন আ স্টোন আউটসাইড দ্য চার্চ, হি স পিপল ওয়াকিং পাস্ট হিম, হি হ্যাড এ স্টেন্স ম্যাট লুক in the eyes. Suddenly he stopped one of the guests. He spoke so strangely that the guest stood still and listened to the story. The old man told him about his last journey. There was a ship. The old sailor began. অর্থাৎ বিবাহ শেষ হয়েছে এবং অতিথিরা সবাই আসলে চলে যাচ্ছিল, আর বৃদ্ধ নাবিক একটা পাথরের উপরে গির্জার বাইরে বসেছিল। সে মানুষদের চলে যাওয়া দেখছিল এবং তার চোখে মুখে একটা অদ্ভুত একটা ক্রেজি দৃষ্টি ছিল। হঠাৎ করে সে একজন অতিথিকে থামালো এবং সে অত্যন্ত স্ট্রেঞ্জলি অদ্ভুতভাবে কথা বলা শুরু করলো যে অতিথিরা এখানে দাঁড়িয়েছিল এবং তার গল্পটি শুনেছিল, এবং বৃদ্ধ লোকটি তাদেরকে তার লাস্ট জার্নি অর্থাৎ তার শেষ ভ্রমণ সম্পর্কে বলেছিল। এবং সে শুরু করলো এভাবে, বৃদ্ধ নাবিক শুরু করলো যে একটা জাহাজ ছিল। তো এইটি হচ্ছে আমাদের 8টা সেন্টেন্স এর মনে করে দেওয়া থাকবে, তোমাদেরকে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। সাজানোর সময় এই ঘর তোমাদের করে নিতে হবে 1 2 3 4 5 6 7 8 করে, অর্থাৎ 1 নম্বরে কোনটা হবে, যেমন আমি বি নিয়েছি, এফ নিয়েছি, এভাবে তোমাদের প্রথমে সাজাতে হবে, তারপরে পুরো গল্পটা লিখতে হবে। এরপরে 8 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের আগে বলেছি, 8 এবং 9 নম্বর কোয়েশ্চেন সম্পূর্ণ নতুন, আগের পুরনো সিলেবাসে ছিল না। এখানে তোমাদের একটা পয়েম দেওয়া থাকবে, সিন এবং আনসিন, যে কোনো পয়েমে এখানে সেট হতে পারে। তো আমি তোমাদের ইউনিট 1 থেকেই এই পয়েমটা নিয়েছি, আমি এখন পয়েমটা তোমাদের পড়ে শোনাচ্ছি। পয়েমটা হলো ও মি ও লাইফ, ওয়াল্ট হুইটম্যান লিখেছেন পয়েমটি। যেমন এখানে আছে ও মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকারিং, of the endless trains of the faithless of cities filled with the foolish. Oh, myself forever reproaching myself, for who more foolish than I and who more faithless? Of eyes that vainly crave the light of the object's mean, of the struggle ever renewed, of the poor results of all, of the plodding and the sordid crowds I see around me, of the empty and useless years of the rest, with the rest may intertwine the question of me, so sad, recurring what good aim this, O me, O life. সুপ্রিয় শিক্ষার্থী, পুরো কবিতাটি আমি আলোচনা করেছি আলাদা একটা ভিডিওতে, শুধু সময়টা বাঁচানোর জন্য আমি দ্রুত পড়ে গেলাম। এখন এটা বাংলা মিনিংটা তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। ও আমি এ জীবন, লিখেছে ওয়াল্ট হুইটম্যান। ও আমি ও জীবন, এই পুনরাবৃত্ত প্রশ্নগুলোর জন্য, বিশ্বাসহীনদের অবিরাম ট্রেনগুলোর জন্য, বোকাদের দ্বারা পূর্ণ শহরের জন্য, আমার নিজের প্রতি চিরকাল ভৎসনা করার জন্য, কারা আমার চেয়ে বেশি বোকা এবং কারা আমার চেয়ে বেশি বিশ্বাসহীন, আলোতে অকারণে আকাঙ্ক্ষিত চোখগুলোর জন্য, নিশ্চুপ বস্তুগুলোর জন্য, চিরকাল পুনর্নবীকৃত সংগ্রামের জন্য, সব কিছু দিন ফলাফলের জন্য, আমার চারপাশে যে পরিশ্রম এবং নিকৃষ্ট ভিড় আমি দেখি, অন্যদের শূন্য এবং অকার্যকর বছরের জন্য, অন্যদের সাথে আমি জড়িত। প্রশ্ন, ও আমি এত দুঃখজনক পুনরাবৃত্ত, এর মধ্যে কি ভালো ও আমি ও জীবন? উত্তর হচ্ছে যে তুমি এখানে আছো, যে জীবন বিদ্যমান এবং পরিচয় আছে, যে শক্তিশালী নাটক চলতে থাকে এবং তুমি একটি পদ্য যোগ করতে পারো। তো পুরো কবিতাটা বাংলা অনুবাদ আমি পড়লাম। এই কবিতার সাপেক্ষে 5টি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে, মার্কস থাকবে 10। যে প্রথম প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পয়েম, অর্থাৎ কবিতাটির প্রধান বিষয়বস্তু কি? দ্য মেইন থিম অফ ও মি ও লাইফ রিভলভস অ্যারাউন্ড এক্সিস্টেন্সিয়াল কন্টেমপ্লেশন। কবিতাটির প্রধান বিষয়বস্তু হলো নিজের অস্তিত্ব সম্পর্কে
নিজের অস্তিত্ব আমরা কীভাবে টিকিয়ে রাখবো সেই সম্পর্কে। দ্য পয়েট গ্যাপলস উইথ ফিলিংস অফ ডিসপেয়ার, কোয়েশ্চেনিং অফ দ্য পারপাস অফ লাভ অ্যামিডস দ্য স্ট্রাগলস অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট হি অবজার্ভস ইন দ্য ওয়ার্ল্ড। কবি আসলে এই পৃথিবীর মধ্যে যে হতাশা, যে সংগ্রাম রয়েছে, এই সংগ্রামের মধ্যে জীবনের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন তুলেছেন এবং হতাশা অনুভূতি ব্যক্ত করেছেন। আলটিমেটলি ইট সাজেস্ট দ্যাট ডিসপাইট দিস চ্যালেঞ্জেস লাইফ হ্যাজ ইনহারেন্ট ভ্যালু অ্যান্ড মিনিং। তারপর তিনি সবশেষে যেটি বলেছেন তা হলো, যতই ঝুঁকি থাকা সত্ত্বেও জীবনে একটা সহজাত গুণাবলী এবং অর্থ রয়েছে। বি নাম্বার কোয়েশ্চেন হলো, হোয়াট রিকারিং কোয়েশ্চেন্স ডাজ দ্য পয়েট মেনশন, অর্থাৎ কোনগুলো প্রশ্ন কবি বারবার করেছেন। উত্তরটা হবে, দ্য পয়েট মেনশন কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ, দ্য নেচার অফ এক্সিস্টেন্স অ্যান্ড দ্য futility of human endeavors. He reflects on the faithlessness of people and the foolishness he perceives in himself and others. কবি এখানে জীবনের অর্থ কী সেই সম্পর্কে প্রশ্ন করেছেন, অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করেছেন, জীবনের ব্যর্থতা সম্পর্কে প্রশ্ন করেছেন, জীবনের চেষ্টা অর্থাৎ মানুষ যে চেষ্টা করেছে সেই মানুষের চেষ্টার যে ব্যর্থতা সেই সম্পর্কে তিনি প্রশ্ন করেছেন। আরেকটা হচ্ছে মানুষের ভিতরে যে বিশ্বাসহীনতা রয়েছে, মানুষের ভিতরে যে বোকামি রয়েছে এবং আমাদের নিজেদের মধ্যে এবং অন্যদের মধ্যে যে বোকামি রয়েছে সেই সম্পর্কেও তিনি এই কবিতার মধ্যে আলোকপাত করেছেন। 3 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াট ডাজ দ্য পয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স। কবি কিন্তু এই কবিতার মধ্যে ইউজলেস অর্থাৎ ব্যবহারহীন বছরগুলো সম্পর্কে বলেছেন। আসলে এই দুটা শব্দের মাধ্যমে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন। উত্তর হচ্ছে, দ্য টার্ম ইউজলেস ইয়ার্স রেফার্স টু পিরিয়ডস অফ লাইফ দ্যাট ফিল আনপ্রোডাক্টিভ অ্যান্ড অর ডিভাইড অফ মিনিং। আসলে ইউজলেস ইয়ার্স এই ফ্রেজের মাধ্যমে জীবনের যে সময়কাল সেটাকে বুঝিয়েছেন, আর যে সময়ে মানুষ কোনো কিছু করে না, মানুষ বেকার থাকে, মানুষ আনপ্রোডাক্টিভ থাকে, সেই সময়টাকে কিন্তু বোঝানো হয়েছে। দ্য পয়েট expresses a sense of regret or disappointment about time spent without achieving significant or fulfilling outcomes. অর্থাৎ কবি এখানে তার যে পরিতাপ এবং হতাশা সেটাকে তিনি এই কবিতার মাধ্যমে ব্যক্ত করেছেন এবং কোনো কিছু অর্জন ছাড়াই, কোনো কিছু ফলাফল ছাড়াই তার জীবনটা অতিবাহিত হয়েছে সেই সম্পর্কে তিনি আলোকপাত করেছেন। 4 নম্বর কোয়েশ্চেনটি হলো, ইজ এইজ অ্যান আইডেন্টিটি মেকার, হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ। বলা হচ্ছে যে আইডেন্টিটি মেকারটা কী, মানে বয়সটাকে কেন আইডেন্টিটি মেকার বলা হচ্ছে বা কী আসলে, এবং এই ওল্ড এজের অর্জনগুলো কী কী। উত্তরটা হচ্ছে ইয়েস, এইজ ক্যান বি অ্যান আইডেন্টিটি মেকার। বলা হচ্ছে বয়সটা আসলে একটা পরিচয় মার্কার হতে পারে, অ্যাজ ইট অফেন্স influences how individuals perceive themselves and how they are perceived by society। কারণ এই সময়ে কিন্তু আলোকপাত করা হয় যে মানুষ কিভাবে নিজেদেরকে মূল্যায়ন করে আর কিভাবে তারা সমাজে মূল্যায়িত হয়। একটা হচ্ছে যে বৃদ্ধ বয়সে যে অর্জনগুলো সেগুলোর মধ্যে রয়েছে ইনক্লুড উইজডম, জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা, ভালনারেবিলিটি, ঝুঁকি, ফিজিক্যাল ডেক্লাইন অর্থাৎ শারীরিক যে ক্ষয়, তারপর হচ্ছে সামটাইমস আ সেন্স অফ রিফ্লেকশন অন লাইফস অ্যাচিভমেন্ট অ্যান্ড রিগ্রেটস, অর্থাৎ জীবন অর্জন সম্পর্কেও কিন্তু এই বৃদ্ধ বয়সে অভিজ্ঞতা অর্জিত হয়। 5 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াট ডু সর্ডিড অ্যান্ড প্লডিং মিন, অর্থাৎ সর্ডিড শব্দের অর্থ কী আর প্লডিং বলতে কী বোঝাচ্ছে। উত্তর হচ্ছে যে সর্ডিড রেফার্স টু সামথিং দ্যাট ইজ ডার্টি, মোরালি ডিসটেস্টফুল অর ইগনোবল। সর্ডিড বলতে বোঝাচ্ছে যে এটা নোংরা, নৈতিকভাবে অবক্ষয় হয়েছে এবং যেটা আসলে ঘৃণিত। আর প্লডিং বলতে বোঝাচ্ছে এটা ডিসক্রাইবস আ স্লো, ল্যাবোরিয়াস অ্যান্ড অফেন টেডিয়াস ওয়ে অফ মুভিং আ ওয়ার্কিং সাজেস্টিং আ ল্যাক অফ এক্সাইটমেন্ট অর ইন্সপাইরেশন। ট্রেডিং বলতে বোঝাচ্ছে একটা ধীর গতিসম্পন্ন, পরিশ্রমী এবং প্রায় ক্ষেত্রে দ্রোহ একটা উপায় কোনো কিছু করার, এবং এটাকে কিন্তু বোঝাচ্ছে যে ওই কাজের মধ্যে আমাদের অনুপ্রেরণা এবং এক্সাইটমেন্টের অভাব থাকে। তো এই 5টি প্রশ্নের উত্তর কবিতা থেকে দেওয়া হলো, আর বাকি প্রশ্ন উত্তর তোমরা পড়ে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে এই পুরো ফাইলটা দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে পড়ে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, 9 নম্বর কোয়েশ্চেনে একটা স্টোরি দেওয়া থাকবে, এই স্টোরির সাপেক্ষে তোমাদের 5টি প্রশ্ন উত্তর দিতে হবে এবং 5টি প্রশ্নের জন্য মার্কস হবে
10। যেমন এখানে আমরা একটা গল্প রয়েছে, গল্পটা তোমাদের পড়ে শোনাচ্ছে। ওয়ান্স আপন আ টাইম ইন এ স্মল ভিলেজ দেয়ার ওয়াজ সাম মার্চেন্ট নেমড রমেশ। অর্থাৎ একটা সময় একটা ছোট গ্রামে রমেশ নামে একজন বণিক ছিলেন। হি ওয়াজ নোন ফর হিজ অনেস্টি, সে তার সততার জন্য পরিচিত ছিল। ওয়ান ডে কাস্টমার কেম টু বাই এ বিউটিফুল গোল্ড রিং। একদিন এক কাস্টমার তার কাছ থেকে একটা সুন্দর সোনার আংটি কেনার জন্য এসেছিল। রমেশ শোড হিম দ্য রিং অ্যান্ড দ্য কাস্টমার অ্যাগ্রিড টু বাই ইট। রমেশ একটা আংটি দেখালো এবং কাস্টমার সেটা কেনার জন্য রাজি হয়েছিল। আফটার দ্য কাস্টমার লেফট, কাস্টমার চলে যাওয়ার পর রমেশ ডিসকভার্ড দ্যাট হি হ্যাড মিস্টেকলি গিভেন হিম আ ফেক রিং ইনস্টেড অফ দ্য রিয়েল গোল্ড। এবং কাস্টমার চলে যাওয়ার পর রমেশ দেখলো যে সেই কাস্টমারকে আসল সোনার আংটি পরিবর্তে নকল আংটি দিয়েছে ভুল করে। রমেশ ওয়াজ ট্রাবলড বাট হি নিউ হি হ্যাড টু বি ট্রুথফুল। রমেশের খুব খারাপ লাগছিল, কিন্তু সে জানতো যে তাকে অবশ্যই সত্যবাদী থাকতে হবে। দ্য নেক্সট মর্নিং হি ওয়েন্ট টু দ্য কাস্টমার্স হাউস। পরের দিন সকালে সে কাস্টমারের বাড়িতে গেল অ্যান্ড এক্সপ্লেইন দ্য সিচুয়েশনে, এবং সেই পরিস্থিতি ব্যাখ্যা করলো। দ্য কাস্টমার ওয়াজ সারপ্রাইজ বাট অ্যাপ্রিসিয়েটেড রমেশের অনেস্টি। তো এখানে কাস্টমার যে ক্রেতা সে খুব বিস্মিত হলো এবং রমেশের যে সততা সেটা খুব প্রশংসা করলো। হি রিটার্ন দ্য ফেক রিং অ্যান্ড টুক দ্য রিয়েল ওয়ান। সে আসলে ফেক রিংটা ফেরত নিল এবং তাকে আসলটা দিয়ে দিল, পেইং দ্য কারেক্ট প্রাইস, এবং সঠিক যে মূল্য সেটা পরিশোধ করে। ফ্রম দ্যাট ডে রমেশের রিপুটেশন অ্যাজ অ্যান অনেস্ট মার্চেন্ট স্প্রেড থ্রু আউট দ্য ভিলেজ অ্যান্ড হিজ বিজনেস ফ্লারিশড ইভেন মোর। এবং রমেশের এই খ্যাতি একজন সৎ বণিক হিসেবে, সৎ ব্যবসায়ী হিসেবে গ্রামে ছড়িয়ে পড়লো এবং তার ব্যবসা আরও উপরের দিকে উঠতে লাগলো। সুপ্রিয় শিক্ষার্থী, এই গল্পের সাপেক্ষে 5টি প্রশ্ন আমি তোমাদের প্রস্তুত করেছি। 5টি প্রশ্নের উত্তর তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। যেমন এখানে রয়েছে, হু ওয়াজ দ্য মেন ক্যারেক্টার অফ দ্য স্টোরি? উত্তর হবে দ্য মেন ক্যারেক্টার ওয়াজ রমেশ দ্য মার্চেন্ট। বি নাম্বার কোয়েশ্চেন হলো, হোয়াট মিস্টেক ডিড রমেশ মেক? অর্থাৎ রমেশ কী ধরনের ভুল করেছিল? উত্তর হবে রমেশ অ্যাক্সিডেন্টালি গেভ দ্য কাস্টমার আ ফেক রিং ইনস্টেড অফ আ রিয়েল ওয়ান। সি নাম্বার কোয়েশ্চেন হলো, হাউ ডিড রমেশ ফিক্স হিজ মিস্টেক? তো রমেশ কীভাবে তার ভুলটি শুধরে নিয়েছিল? উত্তর হবে রমেশ ওয়েন্ট টু দ্য কাস্টমার্স হাউস অ্যান্ড এক্সপ্লেইনড দ্য মিস্টেক রিটার্নিং দ্য ফেক রিং। ডি নাম্বার কোয়েশ্চেন হলো, হোয়াট ওয়াজ দ্য কাস্টমার্স রিয়াকশন হোয়েন রমেশ রিটার্ন দ্য ফেক কিং? অর্থাৎ রমেশ যখন ফেক রিংটা ফেরত নিয়েছিল তখন কাস্টমার রিয়াকশনটা কী ছিল? উত্তর হবে দ্য কাস্টমার অ্যাপ্রিসিয়েটেড রমেশের অনেস্টি অ্যান্ড রিটার্নড দ্য ফেক রিং। ই নাম্বার কোয়েশ্চেন হলো, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? অর্থাৎ গল্পটির নীতি কথা কি? উত্তর হবে দ্য মোরাল ইজ দ্যাট ট্রুথফুলনেস অলওয়েজ পেইস অফ ইন দ্য এন্ড। সুপ্রিয় শিক্ষার্থী, 10 নম্বরে থাকবে হচ্ছে একটা গল্প দেওয়া থাকবে। এই গল্পটা থাকবে ইনকমপ্লিট। তোমাদের 10টা সেন্টেন্সে তোমাদের সেই গল্পটা পূর্ণ করতে হবে। যেমন এখানে দেওয়া রয়েছে, দেয়ার লিভড আ হেয়ার অ্যান্ড টর্টয়েস ইন দ্য সেম জঙ্গল। দ্য হেয়ার ইউজ টু টার্ন দ্য টর্টয়েস ফর ইটস স্লো পেস। ওয়ান ডে হি চ্যালেঞ্জ দ্য টর্টয়েস ইন আ রেস। অর্থাৎ একই জঙ্গলে একটা খরগোশ এবং কচ্ছপ বাস করত। এখানে কচ্ছপ খরগোশকে খুব জ্বালাতন করত খরগোশের স্লো গতির জন্য। একদিন সে চ্যালেঞ্জ করলো। কাকে চ্যালেঞ্জ করলো? হি চ্যালেঞ্জ দ্য টর্টয়েস ইন আ রেস। অর্থাৎ এখানে খরগোশ টর্টয়েসকে চ্যালেঞ্জ করলো একটা দৌড় প্রতিযোগিতা। তো এই খরগোশ কচ্ছপ গল্প আমরা সবাই জানি। এরপর হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেনে তোমাদের ডায়ালগ থাকবে। ডায়ালগটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। সাপোজ ইউ আর অনিক আনিকা, ইউর ইয়াঙ্গার ব্রাদার সিস্টার রাশেদ or Rashida goes to bed late and does not get up early, so he or she often goes to school late, feels drowsy. Now write a dialogue between you and your brother or sister about the importance of early rising.